আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 9 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, ভোটার তালিকার সার্টিফাইড কপি না পেয়ে খুব সম্ভাব্য প্রার্থীদের হাইলাকান্দি ডিসি অফিসে তীব্র উত্তেজনা। পঞ্চায়েত নির্বাচনে খড়কুটোর মতো উড়ে যাবে কংগ্রেস ইউডিএফ, বলল অগপ। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী চয়ন ঘিরে জটিলতা বহাল শ্রীভূমি কংগ্রেসে। নিজ ফুলবাড়িতে বরাক নদীর ভাঙ্গনের ভয়াবহ রূপ, প্রতিরোধের দাবি স্থানীয়দের। কাছাড়ে 130টি এপি পদের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। কাছাড়ে কংগ্রেসের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদে অরুণ, সরলেন অভিজিৎ। আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, চালু হচ্ছে নয়া অ্যাপ, লাগবে না ফটোকপিও। ওয়াকফ আইনের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টে, 16 এপ্রিল শুনানি। প্যাকেটজাত খাবারের সতর্কতা বাধ্যতামূলক, 3 মাসের সময় দিল সুপ্রিম কোর্ট। এবং সর্বশেষ খবরটি হলো, চীনের হুমকির পর ট্রাম্পের বড় পদক্ষেপ, 104% শুল্ক আরোপের ঘোষণা আমেরিকার। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনার, শত মানুষ একযোগে ঘেরাও করেন ডিসি অফিস। হাইলাকান্দি জেলা প্রশাসনের নির্বাচন শাখার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সম্ভাব্য প্রার্থীরা। মূলত মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক ভোটারের সার্টিফাইড কপি এখনও প্রার্থীদের হাতে তুলে না দেওয়ায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বারবার আবেদন করেও ন্যায্য নথি না পাওয়ায় ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখান। বিক্ষুব্ধ প্রার্থীরা এদিন অতিরিক্ত জেলাশাসক অমিত পারভূষাকে ঘিরে ধরে সরব হন। তাদের অভিযোগ, 3-4 বার আবেদন করেও এখনও ভোটার তালিকার সার্টিফাইড কপি পাওয়া যায়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডিসি অফিস চত্বরে মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। অসম গণপরিষদের প্রাক্তন জেলা সভাপতি হরিমোহন রাজবর বলেন, সার্টিফাইড কপি সংগ্রহ করতে গিয়ে প্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। 3-4 বার আবেদন করেও কপি হাতে পাচ্ছেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 11 এপ্রিল, অথচ এখনও প্রার্থীরা ভোটার তালিকা সংক্রান্ত ন্যায্য নথি না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে খড়কুটোর মতো উড়ে যাবে কংগ্রেস ইউডিএফ, বলল অগপ। পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে জোটবদ্ধভাবে লড়ছে অগপ বিজেপি মিত্রজোট। হাইলাকান্দিতে 3টি জেলা পরিষদ আসন অগপকে ছেড়ে দিয়েছে শাসক দল বিজেপি। অগপর জেলা পরিষদ আসনগুলো হচ্ছে নারায়ণপুর বন্দুকমারা, রামচন্ডী নিমাইচাঁদপুর এবং জামিরা শাহাবাদ। হাইলাকান্দি শহরে অগপ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান অগপর হাইলাকান্দি জেলার সভাপতি আবুল ফজল বড়ভূইয়া। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে খড়কুটোর মতো উড়ে যাবে কংগ্রেস। হেসে খেলে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করবে মিত্রজোট। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী চয়ন ঘিরে জটিলতা বহাল শ্রীভূমি কংগ্রেসে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী চয়নকে ঘিরে করিমগঞ্জ জেলা কংগ্রেস বিভিন্ন শিবিরে বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে শাসক দল বিজেপির হয়ে কাজ করা কংগ্রেসের 2 বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত এবং সিদ্দিক আহমেদ নিজের ঘনিষ্ঠদের কংগ্রেস টিকিট পাইয়ে দিতে সর্বশক্তি প্রয়োগ করেছেন বলে অভিযোগ। ফলে বারবার বৈঠকে বসেও পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা তৈরিতে ব্যর্থ দলীয় নেতারা শেষ পর্যন্ত বল ঠেলে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের দিকে। রাজ্য রাজনীতিতে বিরোধী আসনে থাকা কংগ্রেস দল এবং দলীয় কর্তারা বিভিন্ন নির্বাচন এলেই বিশেষ করে তৎপর হয়ে ওঠেন। দলীয় প্রার্থী নির্বাচনকে ঘিরে বারবার নিজেদের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন কংগ্রেস পদাধিকারীরা। ফলস্বরূপ বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে যেমন তালা ঝুলিয়ে দেন জেলা কংগ্রেসের এক পদাধিকারী, ঠিক তেমনি এবারও পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী চয়নকে ঘিরে ইন্দিরা ভবনে জেলা কংগ্রেসের 2 পদাধিকারীদের মধ্যে রবিবার মারপিটের ঘটনা সংঘটিত হয়। সোমবার বিকেল থেকে রাত অবধি শহরের এক অভিজাত হোটেলে বৈঠকে বসেও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যর্থ হন জেলা ও প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। মূলত কংগ্রেস থেকে বহিষ্কৃত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ দূর থেকে ঘনিষ্ঠদের কংগ্রেস টিকিট পাইয়ে দিতে যেমন কলকাঠি নাড়ছেন, তেমনি 2 বিধায়কের ঘনিষ্ঠরা ভিতরে পছন্দের প্রার্থীকে এগিয়ে দিতে কাজ করছেন বলে অভিযোগ। সোমবার বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 5 ঘন্টার পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে কমলাক্ষ ও সিদ্দিক ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক নেতা। তিনি বলেন, বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভিতরে কাজ করে যাওয়া এক কংগ্রেস নেতা আসন্ন বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে যেমন দৌড়ঝাঁপ করছেন, তেমনি এবার পঞ্চায়েত নির্বাচনেও শাসক দলের সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রাখা কিছু প্রার্থী টিকিটের দাবিদার হয়ে এসেছেন বলে অভিযোগ। লক্ষ্মীবাজার জেলা পরিষদে কংগ্রেসের 2 টিকিট প্রত্যাশীকে ঘিরেও 2 শিবিরে বিভক্ত কংগ্রেস।
পুরাখাওয়ার রাজনীতিবিদ বদরুল হকের স্ত্রী নিরুফা বেগমকে টিকিট প্রদানে কিছু কংগ্রেস নেতার চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থের ঘনিষ্ঠ আসান চৌধুরীর স্ত্রী আমিনা বেগমকে টিকিট প্রদানে কাজ করছে কংগ্রেসের অন্য শিবির। একই অবস্থা কালীগঞ্জ জেলা পরিষদ আসনের টিকিট প্রত্যাশীর ক্ষেত্রে। ফলে একদিকে রজত চক্রবর্তী, শতুরায় আমিনুর রশিদ চৌধুরী, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, শাহাদত আহমেদ চৌধুরী, সুব্রত দেব, তাপস পুরকায়স্থ সহ বর্তমান করিমগঞ্জ কংগ্রেসের প্রথম সারির নেতা, অন্যদিকে দল থেকে বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ, সিদ্দিক আহমেদের মধ্যে টিকিট প্রদানের দৌড়ে কে জয়ী হন তা আজ প্রার্থী তালিকা ঘোষণার পরই স্পষ্ট হবে বলে জানান কংগ্রেসের এক নেতা। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের 130টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিজেপি। নির্বাচনে জেলার দলীয় ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরে দীর্ঘক্ষণ দলের মন্ডল স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দলীয় কার্যালয়ে পৃথকভাবে এসব বার্তালাপের পর রাতে ঘোষণা করা হয় 130 জনের তালিকা। জোট শরিক অগপর সঙ্গে আসন ভাগাভাগিতে জেলা এবার 162টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে বিজেপির ভাগে পড়েছে 147টি, অগপর 15। বিজেপির ভাগে পড়া 147টি পদের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো 130টির। খবর অনুযায়ী শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে বাকি 17টি পদে ভোটের পরিসংখ্যানের কথা মাথায় রেখে আসন ভাগাভাগির বাইরে গিয়ে অগপ এবং বিজেপি উভয় দলই বন্ধুত্বপূর্ণ লড়াই করবে। বিজেপি জেলা সভাপতি রূপম সাহা জানিয়েছেন, দলের জেলা পরিষদ প্রার্থীদের তালিকা ঘোষণা হতে পারে আজ। অপরদিকে কাছাড়ের কংগ্রেসের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদে অরুণ সরলেন অভিজিৎ। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এ পর্যন্ত কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এরই মধ্যে জেলা কংগ্রেসের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন দলের জেলা সভাপতি অভিজিৎ পাল। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রাক্তন জেলা সভাপতি অরুণ দত্ত মজুমদার। গভীর রাতে এসব ডামাডুলের আগে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মঙ্গলবার দলের জেলা স্তরের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠকে বসেন। তবে এতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে এক বিশেষ সূত্রে জানা গেছে, সুনাই বিধানসভা এলাকায় জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী চয়নকে ঘিরে বিভিন্ন অভিযোগ উঠে এতে হস্তক্ষেপ করেছে প্রদেশ কংগ্রেস। সূত্রটি জানান, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সুনাইর প্রার্থী চয়নের ব্যাপারটা তাদের পক্ষ থেকে চূড়ান্ত করা হবে। যদিও অভিজিৎ পাল দাবি করেন এ ধরনের কোনো নির্দেশ আসেনি প্রদেশ কংগ্রেস থেকে। তিনি আরও জানান, ব্যক্তিগত কারণে এদিন তিনি জেলা পর্যায়ের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে 1 সপ্তাহের জন্য তাকে অব্যাহতি দিতে অনুরোধ জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। তার অনুরোধে সাড়া দিয়েছেন প্রদেশ নেতৃত্ব। এবার এই সময়কালে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য প্রদেশ কংগ্রেস নির্দেশ দিয়েছে প্রাক্তন জেলা সভাপতি অরুণ দত্ত মজুমদারকে। অভিজিৎ কথা প্রসঙ্গে জানান, সোনাইয়ে সুফিয়ান লস্কর এবং একজন মহিলা যারা জেলা পরিষদ সদস্য পদে দলের টিকিটের দাবি জানিয়েছিলেন, তাদের নিয়ে অভিযোগ ওঠা এদিন চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর আগে স্কুটিনি পূর্বে 2 জনের আবেদনপত্র বাতিল করে দিয়েছেন। এদিকে দলীয় এক সূত্র জানান, সোনাই বিধানসভা এলাকার বাইরেও কিছু জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী চয়ন নিয়ে দলের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে সরগরম পরিস্থিতি। এক্ষেত্রে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বড়খলা বিধানসভা এলাকার ভুবনেশ্বরনগর শ্রীকুনা এবং কাঠিগুড়া বিধানসভা এলাকার মোহনপুর সালতাপড়া জেলা পরিষদ আসন নিয়ে। ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনে রয়েছেন 2 জন দাবিদার, দলের জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক ফরিদা পারভিন লস্কর ও দিলওয়ার হোসেন লস্কর। এই 2 জনের মধ্যে কাকে বাছাই করা হবে এ নিয়ে দুটানায় পড়ে গেছেন জেলা নেতৃত্ব। তবে দলীয় সূত্রটি জানান, ওই জেলা পরিষদ আসন যেহেতু উন্মুক্ত, তাই শেষ পর্যন্ত দিলওয়ারের ভাগ্যেই চিনতে পারে শিখে। সালতাপড়া মোহনপুর আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এই আসনে দাবিদার দলের 2 প্রভাবশালী কর্মকর্তা বকুল মজুমদার ও হুসেন আহমেদ চৌধুরীর পত্নীরা। এই আসনে প্রার্থী চয়ন নিয়ে দুটানায় পড়ে গেছে জেলা নেতৃত্ব। অপরদিকে ওয়াকফ আইনের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টে। 16 এপ্রিল শুনানি। গত সপ্তাহে সংসদে পাস হওয়া ওয়াকফ বিল 2025 রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে আইনে পরিণত হয়েছে। কিন্তু এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে একাধিক পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী 16 এপ্রিল শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা। এদিকে কেন্দ্র সরকার ইতিমধ্যে ক্যাবিনেট দাখিল করে জানিয়েছে তাদের পক্ষ শোনার আগে যেন কোনো রায় না দেওয়া হয়। ওয়াকফ সংশোধনী আইন 2025 সংসদে তুমুল বিতর্কের মধ্যে পাশ হয়। কংগ্রেস, AIMIM, RJD, DMK সহ একাধিক দল এই আইনের বিরোধিতা করেছে। তারা দাবি করেছে আইনটি সংবিধানের 14, 25, 26 এবং 300 অনুচ্ছেদ লঙ্ঘন করে।
এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সংসদে বিলটি চিড়ে ফেলে বলেন, এটি মুসলিম সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। জমিয়ত উলামা হিন্দ কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ, আরজেডি নেতা মনোজ ঝা সহ একাধিক পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। তারা বলছে, আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ বাড়ানো ধর্মীয় স্বায়ত্তশাসনের উপর আঘাত। জমিয়তের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে জরুরি শুনানির আবেদন জানিয়ে বলেন, এই আইন সংবিধানের মূল কাঠামোর উপর আক্রমণ। এছাড়া আইনে ওয়াকফ বাই ইউজার ধারণা বাদ দেওয়া এবং 5 বছর ধরে ইসলাম পালনের শর্ত যোগ করাকে বৈষম্যমূলক বলে দাবি করা হয়েছে। পিটিশনকারীরা বলছেন, এটি হিন্দু ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে এমন কোনো বিধিনিষেধ না থাকায় সংখ্যালঘুদের প্রতি অন্যায়। কেন্দ্র সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে। এর মানে তাদের পক্ষ শোনার আগে আদালত যেন কোনো আদেশ না দেয়। সরকারের দাবি, এই আইন দুর্নীতি রোধ এবং ওয়াকফ সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে বলেছিলেন, এটি কোনো মুসলিমের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে না। আমরা গরিব ও পিছিয়ে পড়া মুসলিমদের কল্যাণ চাই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মামলা ভারতের ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকারের প্রশ্নে একটি নজির স্থাপন করতে পারে। আইনজ্ঞ অরুণাভ চৌধুরী বলেন, সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ ধর্মীয় সম্প্রদায়ের স্বাধীনতার গ্যারান্টি দেয়। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের জায়গা দেওয়া এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ানো আদালতের কঠোর পরীক্ষার মুখে পড়বে। 16 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানি শুরু হলে এই আইনের ভাগ্য নির্ধারিত হবে। বিরোধী দলগুলোর পাশাপাশি সংখ্যালঘু সংগঠনগুলো আদালতের রায়ের দিকে তাকিয়ে এই মামলা কেবল ওয়াকফ আইনের বৈধতা নয়, ভারতের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার সীমারেখাও পরীক্ষা করবে। অপরদিকে আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। চালু হচ্ছে নয়া অ্যাপ, লাগবে না ফটোকপিও। ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র আধার কার্ড, আধারের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতে এই নয়া উদ্যোগ কেন্দ্র সরকারের। যে কারণেই মঙ্গলবার নয়া অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের এক্স হ্যান্ডেলে অশ্বিনী বৈষ্ণব বলেন, আধার ভেরিফিকেশন আরও সহজ করতে এমন পদক্ষেপ নেওয়া, আর এর সাহায্যেই ভেরিফিকেশনের প্রক্রিয়া আসবে আমূল পরিবর্তন। দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সমস্ত তথ্য সুরক্ষার জন্য এমন অ্যাপ চালু করল কেন্দ্র সরকার। বর্তমানে সকলেই কিন্তু নিজেদের ব্যাগে আধার কার্ড কিংবা তার জেরক্স নিয়ে ঘুরেন। এতে কিন্তু হারিয়ে যাওয়ারও একটা ভয় থাকে। আর এই নতুন অ্যাপের কারণে আপনাকে আর ব্যাগে আধার কার্ড নিয়ে যেতে হবে না, কারণ এই নতুন আধার অ্যাপের মাধ্যমে ফেস আইডি দিয়ে ব্যক্তির পরিচয় জানা যাবে। কোনো কাজের জন্য আপনাকে আর আধার কার্ডের জেরক্সও জমা দিতে হবে না। এতে কিন্তু অনেকটাই সুবিধা পাবেন এই দেশের নাগরিকরা। এবার জালিয়াতি রুখতেই এমন পদক্ষেপ নিল কেন্দ্র। বর্তমানে যেমন সকলে ইউপিআইয়ে কিউআর কোড দিয়ে টাকা পেমেন্ট করতে পারেন, ঠিক তেমনি এখানেও কিউআর কোড স্ক্যান করলে ব্যক্তির সমস্ত ভেরিফিকেশন করা হয়ে যাবে। কোনো জায়গাতেই আধার কার্ডে কোনো ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। এতে কিন্তু ব্যক্তির সমস্ত তথ্যই সুরক্ষিত থাকবে। তিনি আরও জানান, এই আধার অ্যাপ চালু হওয়ার সঙ্গে সঙ্গেই হোটেল, দোকান, বিমানবন্দর আবার বড় কিছু কেনাকাটা করলেও সেখানে কোনো কিছু ভেরিফিকেশনের জন্য আধার কার্ড কিংবা জেরক্স দেখাবার প্রয়োজন পড়বে না। এতে কিন্তু সকলের তথ্য ব্যাহত হবে না। এই নতুন অ্যাপটিতে কিউআর কোড স্ক্যান করলে ব্যক্তির পরিচয় জানা যায়। এতে তাকে কিন্তু কোথায় আর আধার কার্ডের জেরক্স বহন করতে হবে না। হোটেল থেকে দূরে কোথাও ভ্রমণে গেলে ভেরিফিকেশনের জন্য আধার কার্ড দেখাতে হয়। এবার থেকে সেই ঝক্কি কিন্তু কমলো। মন্ত্রী বলেন, এই অ্যাপ 100% সুরক্ষিত। এতে ব্যক্তির কোনো ব্যক্তিগত তথ্য ব্যাহত হবে না। এই নতুন অ্যাপের মাধ্যমে শুধু যে সকলের প্রয়োজনীয় তথ্য ভাগ করা যাবে তা নয়, তাদের সেই ব্যক্তিগত তথ্য অন্য কেউ দেখতেও পাবে না। এই নতুন আধার অ্যাপ ব্যবহার করার সময় সকলকে কিউআর কোড স্ক্যান করলেই চলবে। সেই সঙ্গে তাদের ফেস আইডি দিতে হবে। ব্যক্তির ফোনে ওই অ্যাপটি রাখতে হবে। ফটোকপি দেখে ভেরিফিকেশনের দিন শেষ। এতে অনেকটাই উপকৃত হবে দেশবাসী। অপরদিকে চীনের হুমকির পর ট্রাম্পের বড় পদক্ষেপ। 104% শুল্ক আরোপের ঘোষণা আমেরিকার। চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরের দিনই হোয়াইট হাউস চীনের উপর 104% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই শুল্ক 9 এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক যুদ্ধের নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছিলেন যে যদি চীন আমেরিকার উপর আরোপিত 34% শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আমেরিকাও তার উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবে। এখন হোয়াইট হাউস মোট 104% শুল্ক ঘোষণা করে এই হুমকিতে কার্যকর করেছে। হোয়াইট হাউস জানিয়েছে যে সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হয়েছে।
ট্রাম্প তার বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া যে কোনো দেশকে তাৎক্ষণিকভাবে নতুন এবং কড়া শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছি যে ব্যবসায় অন্যায্য আচরণ আমরা সহ্য করব না। এখন সময় এসেছে চীন তার নীতি পুনর্বিবেচনা করার এবং আমেরিকার সাথে সঠিকভাবে আচরণ করার। ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন যে এখন আমেরিকা ও চীনের মধ্যে প্রস্তাবিত বৈঠক স্থগিত করা হয়েছে। যেসব দেশ ইতিমধ্যেই বাণিজ্য আলোচনার অনুরোধ করেছে তাদের সাথে আমেরিকা আলোচনার প্রক্রিয়া শুরু করবে। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং চীনের সাথে আমেরিকার সম্পর্ক আরও খারাপ করতে পারে। এই সিদ্ধান্তের বিষয়ে চীনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে বেইজিং শীঘ্রই এর প্রতিক্রিয়া জানাবে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে চীনও এই শুল্কের প্রতিক্রিয়ায় কড়া পদক্ষেপ নিতে পারে, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও গভীর করতে পারে। এখন সকলের চোখ চীনের পরবর্তী পদক্ষেপের দিকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।